স্টার্ট না? ওকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের একটি চাঞ্চল্যকর বিষয় শেয়ার করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গত 1 মাস ধরে আমি ডলার প্রতারক চক্র নিয়ে একটি অনুসন্ধান করে যাচ্ছি এবং যে প্রতিবেদন আপনারা সামাজিক মাধ্যমে দেখেছেন। তো এই ডলার প্রতারকদের কাছে সর্বশান্ত হওয়া দুজন মানুষ এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা থেকে আমাদের কাছে এসেছেন, অর্থাৎ মিঠাপুকুর থানায় এসেছেন ন্যায় বিচারের দাবি নিয়ে। এখন এই যে দুইজন দেখতে পাচ্ছেন, এখানে আছে ওসমান ভাই এবং এই পাশে আছে রিপন ভাই। তারা এই চক্রের প্রতারণার শিকার এবং কিভাবে তাদের সাথে এই প্রতারণাটি করা হলো, আমরা আজকে সেই গল্পটি শুনবো এবং আপনাদেরকে একই সাথে জানানোর চেষ্টা করছি। রিপন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। রিপন ভাই, আপনার পরিচয়টি দিবেন এবং আপনার সাথে ঘটে যাওয়া যে ঘটনাটি, যে আপনার মিঠাপুকুরে যে আপনার এই স্মৃতিটা, যে খারাপ স্মৃতি, এই সম্পর্কে আমাদেরকে একটু শেয়ার করেন বা আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করেন। আমার বাড়ি হলো ময়মনসিংহ শেরপুর। আমি দীর্ঘদিন আপনার ঢাকা সোয়াডার কমে চাকরি করলাম। চাকরি করার পরে আবার রাস্তার সাইড নিয়ে ঠিকাদারি কাজ করলাম। কাজ করাতে আশিক আমার সাইডে কাজ করতো, আশিকের বাইরে কাজ করতো, ওর গ্রামে মেলামেশি আর কি আমার সাইডে কাজ করতো। আশিক বলতে কি বোঝাতে চাচ্ছেন? এই যে নিউজে যে আশিককে আমরা দেখিয়েছি এবং আপনার বন্ধু ছিল কর্মসূত্রে? হ্যাঁ হ্যাঁ, কর্মসূত্রে বন্ধু আসলো, হেই আশিক। আচ্ছা। তা আমি যখন ঢাকা থেকে চলে আসি তখন আমার সাইডটাও আমি আশিকুলের দিয়ে আসছিলাম, মানে বিশেষ করে সে আমার 8-10 বছরের বন্ধুত্ব সম্পর্ক আছিল। বিশেষ করে আমার সাইডটা দিয়ে আসছি। দিয়ে আসার পরে আমি বাড়িতে আসি, আইরা এই তিসিয়াবাদ করে আর একটা দোকান আছিল ছোটখাটো। তো এইগুলা নিয়ে আমি ব্যস্ততা আছিলাম। তো দীর্ঘদিন পরে সে আমার ফোন দিয়ে বলতেছে, রিপন ভাই আমি তো বাড়িতে এসে পড়ছি, তো কোনো কাজ কাম পাইতাছি না, তো বাড়িতে বসে আছি। যাই হোক, আমার কাছে কিছু ডলার আছে, মানে কিছু ডলারের সন্ধান পাইছি, আপনার আমি ডলার দিয়ে আমি কিনবো। পরে আমার ডলারের ছবি পাঠাই দেয়া, তারপর ডলারের ভিডিও পাঠাই দেয়া, বিটকেস ভরা ভিডিও পাঠাই দেওয়ার পরে আমার সেই অনেক দিন বড়াই মানে ফোনের মানে হে করে গ্রামে আসতে বলে আমি আসি না। পরে একদিন আমি আসছি হে করে আপনার মিট আপ ছটিগ্রাম শর্টগ্রাম না ইয়া, আপনি হচ্ছে ডলারের নমুনার কথা বলছেন? হ্যাঁ। পরে আমার আসতে বলে, আসার পরে আমি রংপুর আসলাম। আসার পরে ওর বাড়িতে আপনার নিয়ে যাওয়ার কথা ছিল, এগুলো বাড়িতে নিয়ে যায় নাই। না নেওয়াতে পরে রাস্তার মধ্যে আমার 3টা লুট দিয়ে দিছিল যে রিপন ভাই এই $16 আমরা দিয়ে দিলাম, $16 যদি চলে তাহলে বিটকেসের সম্পূর্ণ টাকা আমরা চলবো, ঠিক আছে, আপনি নিয়ে হাইরে এটা দেখেন বাঙ্গে। পরে আমি টাকা নিয়ে আসলাম, নিয়ে আনার পরে আমি বাঙ্গাইছি, বাঙ্গানোর পরে দিই না টাকা ঠিক আছে, তখন আমার একটু বিশেষ আসলো। ওরা আমি বললাম যে ভাই টাকা ঠিক আছে। তো 7 লাখ টাকা ও ফুরাইলো। ফুরানোর পরে বলছে অর্ধেক টাকা আমি দিতাম আর অর্ধেক টাকা হে দিত। পরে আমি 3.5 লাখ টাকা বাউ করছি। বাউ করার পরে হে বলতেছে, বলে রিপন ভাই আমি তো টাকা বাউ করতে পারলাম না, তো আপনি 7 লাখ পুরো বাউ করে নিয়ে আসেন, যদি লাখও দেওয়ার লাগে তারপরে টাকা বাউ করে নিয়ে আসবেন। যদি আমরা 1 লাখ টাকা 50,000 টাকা সুদে দেওয়ার লাগে, চড়া সুদে হলেও চড়া সুদে হলেও আমরা টাকা নিয়ে আসেন। আমি তো আপনার এই ডলার নিয়ে আপনার বাড়িতে যাইতে আছি, তো আপনার বাড়িতে যাই সুদের টাকা আগে পরিশোধ করবো, তারপর আঙ্গুর চিন্তা ভাবনা করবো। পরে আমি 7 লাখ টাকা মনে করেন নিয়ে আসলাম ওর ফোনের মাধ্যমেই। নিয়ে আসার পরে আপনার টঙ্কি একটু পজ, এটা হলো যে আপনি আসার পর, হ্যাঁ, মানে আপনি সেদিন যে আসলেন তারপরে ঘটনাগুলো একটু বলেন। পরে মনে করেন আমার এই সেনজি দিয়ে নিয়ে গেল। আমি যে ইয়ার রংপুর ছটিবাড়ি নামছি, হ্যাঁ ছটিবাড়ি নামছি। নামার পরে এখান থেকে আমার সেনজি দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আপনার ধাপ বাজার থেকে এই দক্ষিণে চণ্ডীপুকুর নামে একটা আছে, মানে রাত্রেবেলা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখি মানে চতুর্পাশ খালি গাছ গালা, মানে বড় পুকুর।
বড় পুকুর চতুর্পাশ দিয়ে খালি গাছ। ভিডিওটি আপনারা দেখেছিলেন অনুসন্ধানে, হ্যাঁ, হ্যাঁ। মন্ডলে আপনারা মনে রাখবেন ওখানে এর আগের অনুসন্ধানে আমরা একটি লাল মাটির বড় পুকুর দেখিয়েছিলাম, উনি কিন্তু সেই পুকুরের কথাই বলছেন। হ্যাঁ, ওই নালমাটি পুকুর হেডেই সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি আসলাম, আমার খালাতো ভাই হে আসতে চাই নাই, ওরা অনেক জোর জাবত করে নিয়ে আসছি। অর্থাৎ এই ভদ্রলোক? হ্যাঁ, সেই ভাই আমার খালাতো ভাই নিয়ে আসার পরে আপনার আমাদের সাথে নিয়ে আসলো আমার ঘরে একলা, নিয়ে আনার পরে আরো 3-4 জন আসলো। আসার পরে কোথায় আসলো? ওই পুকুর পাড়ে রাত্রে ঘটনা আমরা 9টার দিকে। আচ্ছা, রাত 9টা। রাত 9টার দিকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আর সাথে আরো মনে করেন আরো ছেলে পেলে আসলো 4-5 জন। একটা নাম হলো স্বপন আর হাবিজুল, আর 1 নাম্বার হলো আমার বন্ধু আশিকুর। তার মানে একই পরিবারেরই 2-3 জন? একই পরিবারের। স্বপন নামে যে তাকে এখনো ট্রেস করা যায়নি? না, ওই দিনে শুধু দেখেছেন? ওই দিনে দেখা হয়েছে। তারপর ঘটনা কি ঘটলো? পরে আমাদের সাথে মনে করেন বাজে ব্যবহার করলো, মারধর করার চেষ্টা করছিল, বাঁশ দিয়ে বাড়ি ফেলাইছিল, আবার টাকা দেই নেই দেখে মনে করেন মারধরও করছিল। মারধর করার পরে নাহের মধ্যে রুমাল দিয়া না কি দিয়ে জানি সাদা একটা দিয়া মানে ঠাইসে ধরছে। পরে আমরা আর কিছু বলতে পারি না বলাতে আঙ্গুরে মনে করেন এই ঘটনার সালে আমরা যখন বাড়িতে যাই কয়েকদিন পরে আঙ্গুরে মনে করেন জ্ঞান ফিরার পরে বুঝতে পারলাম যে আঙ্গুরে নিয়ে ফেলাইছে আপনার বীরগুজ থেকে আরো মেলা দূরে আপনার খানসামা হাসপাতালে আঙ্গুরে ওখান থেকে মনে করেন লোকজনে নিয়ে আসছে। আপনারা যে হাসপাতালে ছিলেন এটা কি পরিবারের লোকজনের মাধ্যমে জানতে পারছেন? হ্যাঁ, পরিবারের লোকজনের মাধ্যমে জানা গেছে। পরে আঙ্গুরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমরা আবার মনে করেন সুস্থ হয়ে হাইরা এই ওখানে গেছিলাম। ওখানে আপনার থানা পুলিশ বলছে যে এটা তো এই জায়গার মামলা না, আপনি যে জায়গায় আসামি সেই জায়গায় মামলা করতে হবে, এবং যে জায়গায় ঘটনা ঘটছে, হ্যাঁ যে জায়গায় ঘটনা ঘটছে ওই জায়গায় মামলা করতে হবে, এই জায়গায় আমরা মামলা নিব না। তো আমরা পরবর্তী আসার পরে এই অনেক দিন গেলগা মনে করেন পরে আর খোঁজ খবর পাই না পাওয়াতে ফোনের মাধ্যমে অনেক টেস্ট করি, ফোন পাই না, ফোন বন্ধ করে রাখছে। তারপরে মনে করেন ফেসবুক মাধ্যমে লগ ইন দিয়ে হ্যাঁ চাচার একটা মানে নাম্বার পাই। পরে চাচার লগে ওর চাচা থেকে আমরা ঢাকা মহাখালী থেকে ওর চাচা পরে আমার ঘরে একদিন যাইতে বললো, আমরা গেছি। যাওয়ার পরে আঙ্গুর বললো যে বাইস্তা তোমার একটা মীমাংসা করে দিব, মামলা টামলা করার দরকার নাই, যেহেতু যেটা আমার বাইস্তা না বুঝে করে হালাইছে। তে ও চাইছিল ঘটনাটা মীমাংসা করে দেওয়ার লাগে, কিন্তু হে ব্যর্থ হয়ে গেছে। মানে আশিগুলোর এই কথা মনে করেন ওর চাচার কোনো কথা গুরুত্ব দেয় নাই, না দেওয়া তো ওর ভাইও বলছিল যে এই বিষয়টা মীমাংসা করে দেওয়ার লাগে, ওর ভাইয়েরও কোনো কথা গুরুত্ব দেয় নাই। এখন যে মিঠাপুকুরে উপস্থিত হলেন এটা কিভাবে? এটা আপনার একটা ভিডিও পাইছিলাম। আচ্ছা, ভিডিও আমরা দেখছি যে ঢাকা নরসিংদীর কোনবেন ছেলে পেলে আমার মতো শিকার হয়েছে 1,10,000 টাকা। হের কাছ থেকে আমার কাছ থেকে যেভাবে টাকা নিছে হের কাছ থেকে ওই একইভাবে টাকাটা নিছে। তাতে ঘটনা চালায় দেখলাম। পরে আপনার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে এই যে আমরা মনে করেন 2 মাস পরে আপনার সাথে দেখা করলাম, আসলাম। না ন্যায্য বিচারের লাগে মনে করেন আপনার কাছে আসা। এখন আমি তো আর বিচার করতে পারি না, এখন আমি আপনাদেরকে বিচারের জন্য থানা পুলিশকে দেখিয়ে দিতে পারি বা সহযোগিতা করতে পারি। অর্থাৎ আপনি যাতে ন্যায় বিচার পান ওই জায়গাটি আমি আপনাকে দেখিয়ে দিতে পারি। তাহলে মোট কথা হচ্ছে 2 মাস পরে হলেও আপনারা সামাজিক মাধ্যমে আমার একটি রিপোর্টের মাধ্যমে দেখছেন যে এরকম ডলার চক্র নিয়ে আমি কাজ করছি, এবং যেহেতু এই বিষয়টি নিয়ে কাজ করছি আপনি মনে করেছেন যে এখানে এলে হয়তোবা আপনি আপনার ক্ষতিপূরণ এবং ন্যায় বিচার পাবেন। সেটা এমনই। আচ্ছা, একটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা যে দূরে থাকেন, নিশ্চয়ই শেরপুর অনেক দূর রংপুর থেকে, এই যে ডলার গুলো যে আপনাদেরকে দেখানো হলো বা প্রলোভিত করা হলো, এটা কিভাবে দেখাইছিল ডলার আপনাদের? ডলারটা আপনার আমার মোবাইলের মাধ্যমে মানে পাঠাই দিছে। এটা কি ইমো, হোয়াটসঅ্যাপ, কিভাবে? ইমোতে পাঠাইছে। ইমোতে পাঠাইছিল। ওরা কি দেখাইতো যে আমাদের কাছে ডলার আছে? ইমোতে আপনার বিকেশ ভরা ছবি পাঠাই দিছে, আবার একটা ছবি মনে করেন টাকা 1 টাকা 2 টাকা 5 টাকা 100 টাকা এগুলা ছবি মনে করেন তুলে পাঠাই দিছে। এইভাবেই আপনারা জানতে। আবার আমি আসছি, আমার টাকা দিয়ে দিছে, এবং নমুনা টাকা আপনাকে যেটা $16 দিছে প্রিভিয়াসলি আপনি উল্লেখ করেছেন, সেই ডলারটা আপনি টেস্ট করে দেখেছেন যে নমুনা যে স্যাম্পল দিয়েছে এটা চলেছে। হ্যাঁ চলেছে। আচ্ছা, এটা জাল ছিল না? এটা জাল ছিল না। ওই জায়গা থেকে বিশ্বাস আপনাদের হয়েছে? ওই জায়গা থেকে বিশ্বাস হয়েছে।
তো ঠিক আছে রিপন ভাই, আপনি হচ্ছে যেহেতু মিঠাপুকুরে এসেছেন, নিশ্চয়ই মিঠাপুকুর থানা আপনার বিষয়টা আমলে নিয়ে আপনাকে সুবিচার দেবে, আমরা ওটাই প্রত্যাশা করতেছি। এ পর্যায়ে চলে যাব রিপন ভাইয়েরই খালাতো ভাই ওসমান ভাইয়ের কাছে, যিনি কিনা এই ঘটনার সাথে, যিনি কিনা এই মামলার বা যিনি কিনা এই ঘটনার ভুক্তভোগী, আরেক ভুক্তভোগী, তিনিও চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হওয়ার পরে রিপন ভাইয়ের সাথে এই মিঠাপুকুরে আজকে চলে আসছেন, তিনি আমার সাথে আছেন। এখন তার কাছে আমরা শুনবো সেদিন আসলে তাদের সাথে কি ঘটেছিল। চালু হয়েছে? দর্শক, ওসমান ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, যিনি কিনা এই ঘটনার আরেকজন ভুক্তভোগী। টাকা পয়সা কেড়ে নিয়ে অজ্ঞান করার ওষুধ বা ক্লোরোফর্ম কিছু একটা দিয়ে তাদেরকে অজ্ঞান করে কোথায় রেখেছিল, তাদের যেহেতু এই জায়গাগুলো আছে না, তো এক পর্যায়ে খানসামা মেডিকেল থেকে তাদের স্বজনরা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। এখন আমরা শুনবো সেদিন আসলে তাদের সাথে কি ঘটনা ঘটেছিল এবং এখন পর্যন্ত অবস্থাটা কি আসলে। ওসমান ভাই, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি ওসমান, আমার বাড়ি শেরপুর সদর, ময়মনসিংহ বিভাগ। আর ওখান থেকে আমি আমার খালাতো ভাই রিপন, তার মাধ্যমে আমি এখানে আসছিলাম। আমি আসতে চাই নাই, যদিও সে বন্ধুর পরিচয় দিছে, তো ওইভাবে বিশ্বাস করে তার সাথে আসছিলাম। আসার পরে তো রংপুর মিঠাপুকুর থানায় সটিবাড়ি জায়গা নামক স্থানে আমরা নামলাম গাড়ি থেকে। নামার পর ওখান থেকে পশ্চিম দিকে ওই দাববাজার নামে ওই জায়গায় নিয়ে গেল। নেওয়ার পর ওখান থেকে দক্ষিণে ওই একটা বড় একটা পুকুর ছিল, ওই পুকুরটার নাম আমি বলতে পারতেছি না কি নাম, চণ্ডীপুকুর। চণ্ডীপুকুর। তো ওখান থেকে নেওয়ার পরে ওরা একজন নিয়ে গেল ওই জায়গায়। ওখান থেকে আরো 4জন আসলো, মোট 5জন লোক ছিল। 5জন লোক থেকে ওরই ভাই আছে, ওরা চার ভাই, আর একটা সবার নামে একটা লোক ছিল। এই মোট 5জন লোক। তো এক পর্যায়ে ওই জায়গায় যাওয়ার পর ওরা টাকাগুলি আগে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে। তা আমরা ডলার না নিয়ে ঠিক আছে টাকাগুলো দিতে চাইনি। এক পর্যায়ে ওরা দস্তাবেজ শুরু করে দেয়। দস্তাবেজ শুরু করে এরপরে আমাদের উপর চড়া হয়ে মারধর করে। মারধর করার পরে আমরা মোটামুটি একটু আহত হয়ে যাই। ওই অবস্থায় ওরা হাতে কি জানি পাউডার জাতীয় কিছু হয়তো নিচে, নেওয়ার পরে আমাদের নাকে ধরছে, ধরার পরে আমরা কিছু বলতে পারি না। তো ওখান থেকে আমরা বেশ কয়েকটা দিন যাওয়ার পরে আমরা বাড়িতে যাইয়া সুস্থ হই, জ্ঞান ফিরে। তো সেখান থেকে আমরা বাড়ির লোকজন থেকে খবর পাই, আমরা খানসামা মেডিকেলে ওখানে ছিলাম। ওখানে চিকিৎসাধীন অবস্থায় আমার বাড়ির ফ্যামিলির লোকজন ওখান থেকে আমাকে নিয়ে আসছে। হাসপাতালে গেলেন, স্থানীয় লোকজনকে আপনাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে হাসপাতালে? হ্যাঁ, ওখানে ওই জায়গায় স্থানীয় লোক উদ্ধার করে নিয়ে আসছিল। তারা আমার কাছে ফোনও দিছিল, তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিছি। তাদেরকে অনেক কিছু আমি বলছি যে আমার কাছে আইসে বেড়াই যাবেন। তো ওরা অনেক আফসোস করছে যে আপনার খুব ওরা টর্চার করছিল, টর্চার করে আপনাকে এই জায়গায় ফেলাই রাখছিল জঙ্গলের ভিতর। আমার খালাতো ভাইরে রাখছিল নদীর কাছে। অর্থাৎ আপনাকে অপহরণ বা টাকা পয়সা নিয়ে মিঠাপুকুর থেকে দূরে দিনাজপুর জেলার ওই খানসামা এলাকাতে আপনি ছিলেন জঙ্গলের ভিতরে পড়ে, উনি ছিলেন নদীর পারে। হ্যাঁ, নদীর পারে। ওরা আর কি বলেছে আমরা বলতে পারবো, কিছু বলতে পারবো না। প্রায় 6 থেকে 7 দিন আমরা আমাদের জ্ঞান ছিল না। আপনারা অবচেতন? হ্যাঁ, অচেতন। মানে কি হচ্ছে আপনাদের সাথে আপনারা নিজেও জানতেন না? কিছু বলতে পারবো না। পরে এটা কবে মনে হলো? এরপরে আমরা যখন মোটামুটি একটু জ্ঞান ফিরলো, তখন মনে হইলো যে আমরা তো ওই জায়গায় গেছিলাম। এখন এটা এই বিষয়ে আমরা যে জায়গায় আমার পরিবার যেখান থেকে পাইছিল ওই জায়গায় গেলাম। ওই জায়গায় থানায় আমরা যোগাযোগ করলাম। থানায় যোগাযোগ করার পরে খানসামা থানায় যোগাযোগ করার পরে ওরা বললো যে আপনার মামলা এখানে নেওয়া হবে না, কারণ আপনার মামলা হইব হইলো যে জায়গায় ঘটনা ঘটছে। তো ওখান থেকে আমরা ফেরত আসলাম। তো আশাবাদী ছিলাম যে ওখানে কিছু একটা হবে, কিন্তু হইল না। তারপরে এখানে বাড়ি চলে যায়। তারপরে চিন্তা ভাবনা করে যে কি করা যায় এই বিষয়ে। এইগুলা বিষয় নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হতে একটু ভিডিও দেখি অপরাধ বিষয়ক। তারপরে দেখতে দেখতে আস্তে আস্তে আমি এখানে মিঠাপুকুরের মুরাদ ভাই তার একটা প্রতিবেদন দেখি। দেখার পরে আমার একটু উৎসাহ জাগলো যে এখানে যদি আমি যোগাযোগ করতে পারি হয়তো কিছুটা হবো। এখন তার কাছে আমি আসছি, আমি আশাবাদী তার মাধ্যমে এখানে মিঠাপুকুর থানার যে কর্মকর্তারা আছে, আমি আশাবাদী তারা ন্যায় বিচারটা আমার করে দিবে। আমি এইটুকুই বলতে পারি।
আমি ন্যায় বিচার চাই। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওসমান ভাইয়ের কথা আপনারা শুনলেন, তাদের ওপর কি অমানবিক নির্যাতন চালানো হয়েছে এবং এই মানুষগুলো যে এখনো আমাদের সাথে আছেন, বেঁচে আছেন, এটি আসলে সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি শুকরিয়া। কারণ আরো বড় কিছু হতে পারতো। তারা যে ধরনের দুর্ধর্ষ কাজগুলো করে থাকে এটা আসলেই আমাদের সমাজের জন্য বিপজ্জনক। আমরাও আশা করছি, যেহেতু তারা আবারও শেরপুর থেকে মিঠাপুকুরের ন্যায় বিচারের আশায় এসেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ মিঠাপুকুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তাদের অর্থ উদ্ধার এবং ন্যায় বিচার পাইয়ে দিবে বলে আমরাও আশা রাখছি। তো আমরা এখন মিঠাপুকুর থানা কি করে এবং এই আসামিদের ধরার ব্যাপারে থানার তৎপরতা কতটুকু দেখাবে, এটাই দেখবার বিষয়। এবং আমাদের সাথে 7 লাখ টাকা ক্যাশ ছিল বান্ডেল করা, এছাড়া আরও 18 থেকে 20,000 টাকা আমাদের খরচ বাবদ টাকা ছিল। 2টা মোবাইল ছিল, 2 জনের কাছে 2টা মোবাইল ছিল, সিম সহ সব গায়েব করে দিছে, ছিনতাই করে দিছে। এগুলা আমরা যাতে ফেরত পাই, আমরা আশা করি এই মিঠাপুকুর থানার কর্মকর্তারা আমাদের সঠিক ন্যায় বিচার করে এগুলো ফেরত পাওয়ার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, ধন্যবাদ ওসমান ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন একটি প্রতারণার গল্প, কি অভিনব প্রতারণা। এখন ডলারের প্রলোভন দেখিয়ে এই চক্রটি প্রতারণা করেছে এবং আপনারা চিন্তা করেন মিঠাপুকুরের মানুষের জন্য কতটা বদনাম, আমাদের এলাকার ইমেজকে কতটা খাটো করা হচ্ছে। এরা কর্মসূত্রে অন্যত্র জেলার মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলে এবং পরবর্তীতে তাদেরকে ভিক্টিমাইজ করে, তাদেরকে ভিকটিম করে এই ধরনের ডাকাতির, ছিনতাইয়ের, প্রতারণার ঘটনাগুলো ঘটায়, যেটা কিনা মিঠাপুকুরের মানুষের জন্য লজ্জার। তো আপনাদেরকে আমি এই প্রতিবেদনের মাধ্যমে সচেতন করতে চাই, এই ধরনের বা এই যে আশিকের নেতৃত্বে যে ডাকাত চক্র বা প্রতারক চক্র, এরা যেন কোনোভাবে আপনাদের সুযোগ দিতে না পারে, এজন্য আপনাদেরকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। এবং আপনারা যতই দীর্ঘদিনের পরিচয় থাকুক, কাউকে চূড়ান্তভাবে বিশ্বাস করার আগে একটু মস্তিষ্ক দিয়ে ভেবে দেখবেন, কারণ আপনার একটি ভুলের জন্য আপনার জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনাদেরকে সচেতন থাকার আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।